মোগল সাম্রাজ্যের কথা ভাবলেই আমাদের মাথায় আসে পরাক্রমশালী সম্রাটদের ছবি। কিন্তু যদি বলি সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সম্রাট নন, বরং তার স্ত্রী ছিলেন, হ্যাঁ, আমরা কথা বলছি নূরজাহানকে নিয়ে। প্রশ্নটা হলো, সিংহাসনের পেছনের আসল ক্ষমতা কি আসলেই এই একজন নারীর হাতে ছিল? আজ আমরা ঠিক এই ঐতিহাসিক রহস্যের গভীরে যাব। চারপাশে ছড়িয়ে থাকা কিংবদন্তি আর কঠিন বাস্তবতার মধ্যে ফারাকটা খুঁজে বের করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব নূরজাহান ঠিক কতটা ক্ষমতাধর ছিলেন। তার আসল নাম ছিল কিন্তু মেহের উন নেসা। সম্রাট জাহাঙ্গীরের সাথে বিয়ের পরই তার জীবনটা পুরোপুরি বদলে যায়। উপাধি পান নূরজাহান, মানে জগতের আলো। আর তিনি যেন সত্যিই মুঘল সাম্রাজ্যের আলো হয়ে উঠেছিলেন। চলুন শুরু করা যাক সেই সময়কার মানুষদের কথা দিয়ে, যারা তার এই উত্থানটা নিজের চোখে দেখেছিলেন। মজার ব্যাপার হলো, তাদের মতামত ছিল একদম পরস্পর বিরোধী, আর বিতর্কটা শুরুও কিন্তু সেখান থেকেই। তো নূরজাহানকে নিয়ে সেই সময় মানুষ ঠিক কী ভাবত? দেখুন, ব্যাপারটা কিন্তু একদম সাদাকালো ছিল না। মতামত ছিল একেবারে দুই ভাগে বিভক্ত। একদিকে কিছু মানুষ, যেমন ধরুন ব্রিটিশ বণিক পিটার মুন্ডি, বলতেন যে নূরজাহান একজন ষড়যন্ত্রকারী, সম্রাটকে তিনি রীতিমতো বন্দী করে ফেলেছেন। আবার সেনাপতি মহাবত খানের মতো লোকেরা ভাবতেন একজন মহিলা শাসন করবে, এটা তো হতেই পারে না। কিন্তু আর একটা দিকও ছিল। অনেক মোগল ঐতিহাসিক, যেমন মোহাম্মদ হাদি, তাকে কিন্তু সাম্রাজ্যের একচ্ছত্র শাসক হিসেবেই দেখতেন। আর সাধারণ প্রজারা, তারা কিন্তু তাকে জাহাঙ্গীরের দুর্বলতা হিসেবে দেখেনি, বরং তারা দেখত একজন যোগ্য বৈধ শাসক বা শাহী হিসেবে। তাহলে চলুন এবার আসল প্রমাণগুলোর দিকে তাকাই। এমন কি কি ক্ষমতা তার হাতে ছিল যা তাকে ইতিহাসের অন্য সব সম্রাজ্ঞীর থেকে একদম আলাদা করে দেয়? আসলে হচ্ছিলটা কি? সম্রাট জাহাঙ্গীর তখন আস্তে আস্তে রাষ্ট্রীয় কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিলেন। তার আসক্তি বাড়ছিল মদ আর আফিমের প্রতি। আর ঠিক তখনই ক্ষমতার এই যে বিশাল একটা শূন্যস্থান তৈরি হচ্ছিল, সেটা পূরণ করতে এগিয়ে এলেন নূরজাহান। তিনি শুধু পেছন থেকে কলকাঠি নাড়েননি, তিনি একেবারে সামনে থেকে সাম্রাজ্যের একজন সহ-শাসক হয়ে উঠেছিলেন। আচ্ছা, এই ক্ষমতাগুলোর কথা একবার ভাবুন তো। সেই সময়ের কথা বলছি, এগুলো ছিল প্রায় অবিশ্বাস্য। এমন সব অধিকার নূরজাহান পেয়েছিলেন যা এর আগে বা পরে কোনো মুঘল সম্রাজ্ঞী কল্পনাও করতে পারতেন না। যেমন নিজের নামে মুদ্রা ছাপা, এটা কিন্তু সার্বভৌমত্বের সবচেয়ে বড় চিহ্ন, যা শুধু সম্রাটেরই থাকার কথা। আবার ধরুন, নিজের সিলমোহর দিয়ে রাজকীয় ফরমান বা আদেশ জারি করা। এমনকি তিনি ঝড়খায়, মানে সেই রাজকীয় ব্যালকনিতে দাঁড়াতেন, যেটা ছিল শুধুমাত্র সম্রাটের জন্য। এর মানে কি? এর মানে হলো তিনি সরাসরি প্রজাদের সামনে নিজেকে একজন শাসক হিসেবে তুলে ধরছিলেন। আর তার শিকারের দক্ষতার কথা তো না বললেই নয়। ৬টা গুলিতে ৪টা বাঘ, এটা শুধু সাহসের পরিচয় না, এটা ছিল সেই সময়ের পুরুষ শাসিত দরবারে নিজের ক্ষমতা আর দাপট দেখানোর একটা অসাধারণ উপায়। আর সবচেয়ে বড় প্রমাণ, সেটা তো স্বয়ং সম্রাটের মুখ থেকেই এসছে। জাহাঙ্গীর তার আত্মজীবনীতে সাফ সাফ লিখে গেছেন তিনি সাম্রাজ্যের সব দায়িত্ব জ্ঞানী নূরজাহানার হাতে দিয়ে নিজে আরাম আয়েশে মগ্ন থাকতেন। এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে বলুন? কিন্তু প্রশ্ন হল, তার ক্ষমতা কি একদম নিরঙ্কুশ ছিল, নাকি দরবারের ভেতরের জটিল রাজনীতিতে তাকেও হিসেব করে চলতে হতো? এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা বিখ্যাত বিতর্ক আছে, যাকে বলা হয় জান্তা বিতর্ক। একটা খুব জনপ্রিয় থিওরি হল নূরজাহান নাকি তার বাবা, ভাই আর শাহজাদা খুররমকে নিয়ে একটা ছোট শক্তিশালী দল বা জান্তা তৈরি করে পুরো সাম্রাজ্য চালাতেন। এই ধারণাটা মূলত এসেছে স্যার টমাস রোয়ের মতো ইউরোপীয় দূতদের লেখা থেকে, যারা আসলে দরবারের ভেতরের খবর পেতেন না। তাদের কাছে খবর আসত বাজারের গুজব থেকে। কিন্তু এখনকার ঐতিহাসিকরা দেখিয়েছেন ব্যাপারটা অত সরল ছিল না। দরবারে ক্ষমতা কোনো একটা গোষ্ঠীর হাতে ছিল না, আর নূরজাহানের বিরোধী আমিরদেরও কিন্তু ঠিকই পদোন্নতি হতো। তার মানে ইউরোপীয়দের লেখাগুলো আসলে একটু অতিরঞ্জিত ছিল। তবে হ্যাঁ, তার ক্ষমতার একটা স্পষ্ট সীমারেখা কিন্তু ছিল, আর সেটা হলো খুতবা। ইসলামিক শাসন ব্যবস্থায় জুমার নামাজের সময় শাসকের নামে যে খুতবা পাঠ করা হয়, সেটাই তার সার্বভৌমত্বের সবচেয়ে বড় স্বীকৃতি। এই খুতবা কিন্তু কখনোই নূরজাহানের নামে পাঠ করা হয়নি, এটা সবসময় সম্রাট জাহাঙ্গীরের নামেই হতো।
এর মাধ্যমে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে চূড়ান্ত সার্বভৌমত্বের মালিক সম্রাটই নূরজাহান নন। কিন্তু নূরজাহানের পরিচয় কি শুধু রাজনীতিতেই আটকে ছিল? একদমই না। তিনি ছিলেন একজন অসাধারণ রুচিশীল নির্মাতা, যিনি মোগল সাম্রাজ্যের শিল্প স্থাপত্যের চেহারাটাই পাল্টে দিয়েছিলেন। একবার দেখুন, প্রায় ২০ বছর ধরে তিনি একের পর এক স্থাপত্য তৈরি করে গেছেন। কাশ্মীরের সেই নয়নাভিরাম আছাবাল বাগান থেকে শুরু করে লাহোরের সম্রাট জাহাঙ্গীরের সমাধি পর্যন্ত সবখানে তার শৈল্পিক মনের ছাপ স্পষ্ট। তবে তার সেরা স্থাপত্য কীর্তি বলা হয় তার বাবা মায়ের জন্য বানানো ইতমাদ উদ্দৌলার সমাধিসৌধটিকে। এর আরেকটা নামই হয়ে গিয়েছিল জুয়েল বক্স, মানে রত্নের বাক্স। ভাবা যায়, এটাই ছিল পুরোপুরি সাদা মার্বেলে তৈরি প্রথম মোগল স্থাপত্য। এর কারুকার্য এতটাই নিখুঁত আর নতুন ধরনের ছিল যে অনেক বিশেষজ্ঞই মনে করেন বিশ্ববিখ্যাত তাজমহল বানানোর অনুপ্রেরণা এখান থেকেই এসেছিল। শুধু দালান কোঠা নয়, তিনি ছিলেন এক বিশাল সাংস্কৃতিক শক্তি। একদিকে যেমন শিল্পী কবিদের সাহায্য করতেন, তেমনি দরবারের মহিলাদের জন্য কবিতা প্রতিযোগিতারও আয়োজন করতেন। ফ্যাশনের জগতেও তার অবদান অনেক। রূপালী সুতোর বাদলা কাপড়ের প্রচলন হোক বা সাধারণ মানুষের জন্য সস্তায় বিয়ের পোশাক নূরমহল ডিজাইন করা, তার প্রভাব ছিল সবখানে। তাহলে এত সব কিছুর পর সম্রাজ্ঞী নূরজাহান সম্পর্কে ইতিহাসের চূড়ান্ত রায়টা কি? তিনি কি শুধুই একজন উচ্চাকাঙ্ক্ষী ষড়যন্ত্রকারী ছিলেন, নাকি এর চেয়েও অনেক বড় কিছু? পরবর্তীকালের ঐতিহাসিকরা একমত যে নূরজাহান সেই সময়ের সব নিয়মকানুন ভেঙে দিয়েছিলেন। যেমনটা ঐতিহাসিক আলেকজান্ডার ডাও বলেছেন, তার ক্ষমতার উৎস জাহাঙ্গীরের দুর্বলতা নয়, বরং তার নিজেরই অসাধারণ বুদ্ধি আর রাজনৈতিক দক্ষতা। সুতরাং শেষ কথা হল, তিনি কোনো সাধারণ ষড়যন্ত্রকারী ছিলেন না। তিনি ছিলেন একজন পথপ্রদর্শক, সহশাসক, একজন তুখোর প্রশাসক আর একজন দারুণ রুচিশীল সাংস্কৃতিক স্থপতি। তিনি মোগল সাম্রাজ্যে একজন নারী কি করতে পারে তার সংজ্ঞাটাই আমূল বদলে দিয়েছিলেন। আর এখানে নূরজাহানের জীবন আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যে নারীরা সমাজের বেঁধে দেওয়া গণ্ডি পেরিয়ে শাসন করার সাহস দেখান, ইতিহাস তাদের কিভাবে মনে রাখে। এই প্রশ্নটা কিন্তু আজও একইভাবে প্রাসঙ্গিক।